আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো লিফট। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে এমন একদল জিনিয়াস চোরদেরকে দেখানো হয়েছে যারা কিনা প্রায় যেকোনো জায়গা থেকে যেকোনো জিনিসকেই খুব সহজেই চুরি করতে পারে, এমনকি সেটা যদি পৃথিবীর সবচাইতে সুরক্ষিত জায়গাতেও হয়ে থাকে, তারপরও তারা কোনো না কোনো প্ল্যান বের করে সেই জিনিসটিকে চুরি করেই ছাড়বে। এভাবেই হঠাৎ করে একদিন তারা 10 টন স্বর্ণ চুরির মিশনে নামে। তাও আবার এই মিশনটি ছিল মাঝ আকাশে উড়ন্ত একটি বিমানের মধ্যে, যেখানে একটি অত্যাধুনিক লকারের মধ্যে স্বর্ণগুলোকে খুবই সুরক্ষার সঙ্গে রাখা হয়েছিল, আর সেই লকারের সামনেই ছিল স্বর্ণগুলোর পাহারাদার। এরপর এই জিনিয়াস চোরেরা তাদের চোখের সামনে দিয়েই করতে থাকে চুরির মাস্টার প্ল্যান। এখন তারা কি তাদের এই মিশনে সফল হতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক উড়ন্ত বিমানের মধ্যে দুর্ধর্ষ এক চুরির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভ্যানিস নামক একটি শহরে। এই শহরটিতে আজকে একটি উৎসব চলছিল, যার ফলে শহরের সমস্ত ধনী মানুষেরা উৎসবটিতে একত্রিত হয়েছে। আর এই উৎসবটির আয়োজন করা হয়েছিল বিলাসবহুল একটি কমিউনিটি সেন্টারে, যেখানে প্রায় সকলেই উৎসবের নিয়ম অনুযায়ী মাস্ক পরে অংশগ্রহণ করেছে। আসলে এই প্রোগ্রামটিতে বিভিন্ন দামি দামি জিনিস নিলামে উঠিয়ে বিক্রি করা হবে। এবার আমরা সেখানে সাইরাস নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। সকলের মতো সাইরাসও এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেছে, তবে সাইরাসের দক্ষ একটি টিম রয়েছে, যেখানকার প্রত্যেকটি সদস্যই আলাদা আলাদা বিষয়ে দক্ষ। যেমন কেউ ছিল ইঞ্জিনিয়ার, কেউ ছিল ড্রাইভার, কেউ ছিল লকার খুলতে এক্সপার্ট, আবার কেউ ছিল প্রফেশনাল হ্যাকার। আসলে তারা সবাই ছিল প্রফেশনাল চোর। তাদের নাম হচ্ছে ডেন্টন, ক্যামেলিয়া, ম্যাগনাস, মিসন, লিউক, এবং তাদের মাস্টার মাইন্ড হচ্ছে সাইরাস। তো তাদের এই প্রোগ্রামটি পুরো লন্ডনে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল, অর্থাৎ ভ্যানিসের পাশাপাশি লন্ডনের মানুষেরও এখানে অংশগ্রহণ করেছিল। তাই এত বড় একটি প্রোগ্রামে সমস্ত জায়গাতে ক্যামেরা লাগানো ছিল, এমনকি পুলিশেরাও এখানকার চারিদিকে পাহারা দিচ্ছিল। এদিকে গোপনে গোপনে এই পুরো প্রোগ্রামটির উপর নজর রাখছিল ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সির হেড অ্যাবি। অ্যাবি এখানে ক্যামেরার মাধ্যমে সাইরাস এবং তার টিমের উপর নজর রাখছিল। সে আসলে সাইরাসকে বহুবার ধরার চেষ্টা করেছে, আর একবার তো সে সাইরাসকে ধরেই ফেলেছিল। কিন্তু সাইরাস এতটাই চালাক এবং বুদ্ধিমান ছিল যে সে চালাকি করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই আজকে আবারও অ্যাবি সাইরাসকে ধরার মিশনে নেমেছে, কারণ এই প্রোগ্রামটিতেও সাইরাস তার টিমকে নিয়ে চুরির মিশনে নেমেছে। তাই অ্যাবিও তার পুরো টিম নিয়ে রেডি ছিল যে সাইরাস যখনই তার টিমকে নিয়ে চুরি করার চেষ্টা করবে, তখনই তারা তাকে একদম হাতে নাতে ধরে ফেলবে, কারণ তারা আগেই প্রত্যেকটি জায়গাতে ক্যামেরা লাগিয়ে রেখেছে। এবার কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটির নিলামি কার্যক্রম শুরু হয়। প্রথমেই সেখানে ভ্যাঙ্কর নামক একটি প্রাচীন পেন্টিং নিলামে ওঠালে সকলেই সেটাকে কেনার জন্য দাম লাগাতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বিরাট ধনী একজন ব্যক্তি প্রায় 2 কোটি টাকা দিয়ে পেন্টিংটিকে কিনেও নেয়। আসলে যখন এই পেন্টিংটির ব্যাপারে কেনাবেচা চলছিল, ঠিক তখনই সেই পেন্টিংটি তার মালিকের হাতে পৌঁছানোর আগেই সাইরাসের টিমের ম্যাগনাস নামক একজন সদস্য অনেক চালাকি করে পেন্টিংটিকে সরিয়ে নিয়েছে এবং ব্ল্যাক মার্কেটে সঙ্গে সঙ্গে সেটাকে সেলও করে দিয়েছে। এবার প্রোগ্রামটিতে এক এক করে আরো নানা ধরনের পেন্টিং দেখানো হয়, যেগুলো বিভিন্ন মানুষেরা বিভিন্ন দামে কিনে নেয়। আর কিছুক্ষণ পরে সেখানে সবচাইতে স্পেশাল জিনিসটি নিয়ে আসা হয়, যেটা ছিল আজকের প্রোগ্রামের সবচাইতে দামি জিনিস। তবে এটা কোনো পেন্টিং ছিল না, এটা ছিল একটি টেকনোলজি সম্পন্ন ডিভাইস, যেটা মাস্কের আকারে তৈরি করা হয়েছে। আর এই ডিভাইসটিকে তৈরি করেছে অ্যান্টি নামক একজন ব্যক্তি, যে কিনা এখানেই উপস্থিত ছিল। তবে সে এখানে একটি মাস্ক দিয়ে তার মুখ ঢেকে রেখেছে। সে আসলে নিজের পরিচয় সম্পর্কে মানুষকে কিছুই বলতে চায় না, এমনকি সে মানুষের সামনে তার ফেস রিভিলও করতে চায় না। সে শুধু তার প্রোডাক্টের মাধ্যমে অ্যান্টি নামে পরিচিত হতে চায়। এবার সকলের সামনে এই ডিভাইসটির ফিচার সম্পর্কে বলা হচ্ছিল। আসলে এই ডিভাইসটির নাম ছিল এনএফটি। এটা কোনো সাধারণ ডিভাইস নয়, কারণ এই ডিভাইসটির মধ্যে প্রায় 200টির উপরেও ক্যামেরা লাগানো হয়েছে। আর এই ডিভাইসটির ভেতরে অনেক শক্তিশালী এআই সিস্টেম সেট করা, যেটা মুহূর্তের মধ্যে যে কোনো দৃশ্যকে ক্যাপচার করে সেটাকে বিভিন্ন ফাংশনের দ্বারা এআই দিয়ে জেনারেট করে সঙ্গে সঙ্গে সেটাকে একটি পেইন্টিংয়ে কনভার্ট করে দিতে পারে। আর এই ধরনের ডিভাইস পৃথিবীতেই প্রথম আবিষ্কার হয়েছে। তখন সকলেই এখানে ডিভাইসটিকে কেনার জন্য দাম বলতে থাকে, আর সাইরাসও এখানে ডিভাইসটিকে কেনার অভিনয় করছিল। এভাবে করে ডিভাইসটির দাম যখন 2 কোটি থেকে 2.5 কোটিতে উঠতে যাবে, ঠিক তখনই এখানে সাইরাসের টিমের মিসন নামক একজন সদস্য এখানে তার দ্বিতীয় চালটি চালে। সে এখানে লেফট বলেই তার হাতে থাকা একটি বাটন প্রেস করে। এতে সঙ্গে সঙ্গে সেখানকার সমস্ত লাইট বন্ধ হয়ে যায়, আর কিছু কিছু লাইট সেখানে ব্লিঙ্ক করে সেখানে এক ধরনের বিপ সাউন্ড শুরু হয়, যার ফলে সেখানকার সকলেই অনেক ভয় পেয়ে যায়, আর তারা আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে যেতে থাকে।
আসলে তারা ভেবেছিল এখানে হয়তো হামলা হতে চলেছে, তাই তারা সবাই সেখান থেকে চলে যাচ্ছিল। আর ঠিক এই সুযোগটিকে কাজে লাগায় সাইরাসই আসলে সেই ডিভাইসটির দাম 2 কোটি বলেছিল। এবার সে এখানে সেই ডিভাইসটির মালিক এন্টির কাছে আসে তাকে বলে যে প্রোগ্রামটি যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তাই তার কাছে 2 কোটি দিয়ে এই ডিভাইসটি বিক্রি করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তা না হলে পরবর্তীতে কবে এই ধরনের প্রোগ্রামের আয়োজন হবে সেটা কেউ জানে না। আর এমনও তো হতে পারে যে পরবর্তী প্রোগ্রামে এর চাইতেও কোনো ভালো ডিভাইস চলে আসে, তখন তো তার এই ডিভাইসের ডিমান্ড কমে যাবে। তাই সে যেন তাকে এই ডিভাইসটি দিয়ে দেয়। অ্যান্টিও তার কথা বুঝতে পেরে রাজি হয়ে যায়। তাদের মধ্যে 2 কোটি টাকার ডিল হয়। কিন্তু এমন সময় সেখানে সাইরাসের টিমের এই সদস্য মিশন চলে আসে। আর মিশন এখানে একজন ভলেন্টিয়ারের দায়িত্বে ছিল। সে এখানে চালাকি করে অ্যান্টিকে বলে, আমাদের প্রোগ্রামের আপনার অসুবিধার জন্য আমরা অনেক দুঃখিত, চলুন আপনাকে সুরক্ষিত জায়গাতে নিয়ে যাই। কিন্তু সাইরাস তখন বলে, আপনি তাকে চাইলে এভাবে নিয়ে যেতে পারেন না, তার সঙ্গে এই মাত্রই আমার 2 কোটি টাকার ডিল হয়েছে। মিশন তখন বলে, আপনারা চাইলে আমাদের অফিসেই ডিল করতে পারেন। কিন্তু সাইরাস তখন চালাকি করে বলে, আমি যদি আমার ইয়ার্ডে ডিলটি করি তাহলে কোনো সমস্যা আছে, কারণ সেখানেই আমার টাকা রয়েছে। এতে অ্যান্টিও রাজি হয়ে যায়। আসলে এটা ছিল তাদের এই ডিভাইসটিকে চুরি করার একটি প্ল্যান, যেটা তারা আগেই করেছিল। এবার সাইরাস অ্যান্টিকে নিয়ে ছোট্ট একটি বোটে উঠে পড়ে। অন্যদিকে অ্যাবি যখন তার ক্যামেরার মাধ্যমে সাইরাসকে কোথাও দেখতে পাচ্ছিল না, তখন সে মনে করে যে সাইরাস হয়তো চুরি করতে গিয়েছে। কিন্তু সেখানে সাইরাস অথবা এন্টি কেউই ছিল না। তবে অ্যাবি সেখানে এন্টির মাস্ক দেখতে পায়। এতে তার কিছুটা সন্দেহ হয় যে সাইরাস আবার অ্যান্টিকে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো, কারণ অ্যাবি খুব ভালোভাবেই জানত যে সে আজকে এখানে সেই ডিভাইসটিকে চুরির মিশনেই এসেছে। আর সেই ডিভাইসটি যেহেতু একটি এনএফটি ডিভাইস ছিল, তাই সেই ডিভাইসের ইমেজগুলো ছিল ডিজিটাল ইমেজ, যার ফলে সাইরাস চাইলেও সেই ডিভাইসটিকে চুরি করে নিয়ে যেতে পারবে না, কারণ সেই ডিভাইসটি বিক্রি করার জন্য তার একটি কোডের প্রয়োজন হবে, যে কোডটি শুধুমাত্র ডিভাইসের ওনার ছাড়া কেউ জানে না। আসলে এই এনএফটি ইমেজগুলো ছিল একটি ডিজিটাল মার্কেটের প্রসেস, যেখানে বিভিন্ন ছবিকে বিটকয়েনের মতোই কেনাবেচা করা হয়। আর যখন কোনো ব্যক্তি একটি এনএফটি ইমেজকে কিনে নেয়, তখন সেই এনএফটির কোড শুধু তার কাছেই থাকে। আর পরবর্তীতে সেটাকে বিক্রি করতে গেলে সেই কোডের মাধ্যমে সেটাকে বিক্রি করতে হয়। তাই এবি একদম পুরোপুরিভাবে নিশ্চিত ছিল যে সাইরাস হয়তো এন্টিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, তাই সে তখন সাইরাসের পিছু করে। অন্যদিকে এই সুযোগে সাইরাসের টিম মেম্বার ম্যাগনাস অনেক দামি একটি পেন্টিং চুরি করে ফেলে, যেটা সেই নিলামে বিক্রি হওয়ার কথা ছিল। সেই পেন্টিংটিকে ফোল্ড করে একটি ছোট্ট কন্টেইনারে ঢুকিয়ে দেয়, আর সেটা সোজা পানির মধ্যে ফেলে দেয়। অন্যদিকে পরের কাজটি ছিল লিউকের। লিউক এখানে একটি বাটন প্রেস করলে সেই কন্টেইনারটি পানির উপরে ভেসে ওঠে, যার ফলে লিউক সঙ্গে সঙ্গে এই পেন্টিংটিকে চুরি করে ফেলে। অন্যদিকে অ্যাবি তার টিম নিয়ে একটি বোটে করে সাইরাসের টিমের পিছু করছিল। কিন্তু সাইরাস এবং তার টিম মেম্বাররা ছিল খুবই চালাক। তারা তার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল। এবার যখন তারা একদম মাঝ নদীতে পৌঁছে যায়, তখন সাইরাসের টিমের যে হ্যাকার ছিল সে এখানকার রিভার কন্ট্রোল সিস্টেমটিকে হ্যাক করে ফেলে, আর সঙ্গে সঙ্গে সেখানকার ওয়াটার ব্যারিয়ারকে অ্যাক্টিভেট করে দেয়, যেটার মাধ্যমে নদীর স্রোত নিয়ন্ত্রণ করা হয়। এবার যখনই সাইরাসরা নদীর মাঝখানের অংশটি পার হয়ে যায়, তখনই সেখানকার ওয়াটার ব্যারিয়ারটিকে উঠিয়ে দেয়া হয়, যার ফলে অ্যাবিরা আর অপর প্রান্তে যেতে পারে না। তাই সাইরাস এবং তার টিম পালিয়ে যেতে সক্ষম হয়। এবার আমরা দেখতে পাই যে সাইরাসের টিমের ক্যামেলিয়া ছিল ড্রাইভার, এমনকি সে একজন পাইলটও ছিল। মিশন ছিল তাদের টিমের হ্যাকার, ম্যাগনাস ছিল লকার খুলতে এক্সপার্ট এবং লিউক ছিল ইঞ্জিনিয়ার। এবার তারা সবাই মিলে বিশাল বড় একটি জাহাজে চলে আসে, আর এটাই ছিল সাইরাসের আস্তানা। এখানে এসেই সাইরাস লিউকের অ্যাকাউন্টে প্রায় 2 কোটি টাকা ট্রান্সফার করে দেয়। এরপর তারা সবাই মিলে সেখানে পার্টি করতে থাকে। অন্যদিকে অ্যাবি তার অফিসে বসে বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলো বারবার দেখে চেক করছিল, আর একটি ভিডিওতে একজন ব্যক্তি ল্যাংড়া হওয়ার নাটক করছিল, যেটা এই ফুটেজটিতে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই অ্যাবি তখন সেই ব্যক্তিকে ধরার জন্য তার টিমকে নির্দেশ দেয়। এদিকে কয়েক ঘন্টার মধ্যে পুরো দেশে একটি নিউজ ভাইরাল হয়ে যায় যে এনএফটি ডিভাইসের ক্রিয়েটর অ্যান্টিকে কিডন্যাপ করা হয়েছে, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তবে এই ব্যাপারটি অ্যান্টি নিজেও জানত না যে আসলেই তাকে কিডন্যাপ করা হয়েছে। সারা রাত পার্টি করে সকালবেলা অ্যান্টির ঘুম ভাঙলে অ্যান্টি তার মোবাইলের মাধ্যমে এই নিউজটি দেখতে পায়। সে এতে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সাইরাস এখানে তাকে শান্ত হতে বলে। সে বলে, ভয় পেও না, আমরা তোমাকে কিডন্যাপ করিনি, আমরা তো শুধুমাত্র তোমাকে কিছু সময়ের জন্য আমাদের কাছে রেখেছি, এতে আমাদের সকলেরই লাভ। এন্টি তখন এর কারণ জানতে চায়। সাইরাস তখন তাকে মোনালিসার একটি ছবি দেখিয়ে বলে, এই ছবিটি প্রায় 400 বছর ধরে $125,000 ছিল, আর এই 400 বছরে কেউ এই ছবিটির দিকে খুব একটা মনোযোগ দেয়নি। কিন্তু এই ছবিটিকে যখন চুরি করা হয়েছিল,
তখন সকলের নজরেই ছবিটির উপর এসে পড়ে। আর দেখতে দেখতে ছবিটি হাজার থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি এবং কোটি থেকে বিলিয়ন ডলারে উঠে গিয়েছে। আর এখন এটা পৃথিবীর সবচাইতে দামি ছবিগুলোর মধ্যে একটি। আর তোমাকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে এটাই, গতকাল রাতেই তোমাকে কিডন্যাপ করার নিউজটি ভাইরাল হয়েছে, যার ফলে তোমার ডিভাইসটি অনেক হাই লেভেলে প্রমোশন পেয়েছে। এখন লক্ষ লক্ষ মানুষ তোমার ডিভাইসটিকে কেনার জন্য প্রস্তুত। আর এই ডিভাইসটির দাম এখন কততে উঠেছে জানো? 2 কোটি থেকে সোজা 79 কোটি টাকা। ডিভাইসটির দামটি আরো একটু বাড়তে দাও, তারপরেই আমরা তোমাকে ছেড়ে দেব। আর সেই ডিভাইসটি বিক্রি করে যে টাকাগুলো পাওয়া যাবে সেটার 50% আমরা নেব এবং 50% তোমাকে দেব। একথা শুনে অ্যান্টিও অনেক খুশি হয়ে যায়। সেও তখন তাদের দলে যোগ দিয়ে তাদের সঙ্গে পার্টি করতে থাকে। কিছুক্ষণ পর সাইরাস এখানে তার টিম মেম্বারদেরকে জিজ্ঞাসা করে যে তাদের টিমের আরো একজন সদস্য ডেন্টন কোথায়। অন্যদিকে আমরা ডেন্টনকে দেখতে পাই, যে কিনা এখন অ্যাবির সামনে বসেছিল। আসলে সেই প্রোগ্রামে যেই ব্যক্তিটি ল্যাংড়া হওয়ার নাটক করছিল সেই হচ্ছে ডেন্টন। আর অ্যাবি বুঝতে পেরেছিল যে ডেন্টন সাইরাসেরই লোক। তাই অ্যাবি এখানে সাইরাসের ব্যাপারে ডেন্টনকে নানা ধরনের প্রশ্ন করছিল, যে ডেন্টন অ্যান্টিকে নিয়ে কোথায় গিয়েছে। কিন্তু ঠিক এমন সময় অ্যাবির কাছে একটি পার্সেল আসে, যেটা তাকে সাইরাসই পাঠিয়েছিল। আর এই পার্সেলটি দেখে আমরা বুঝতে পারি যে একসময় অ্যাবি এবং সাইরাস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসত। তবে সেই সময় তারা কেউই জানত না যে অ্যাবি একজন সিক্রেট এজেন্ট আর সাইরাস একজন প্রফেশনাল চোর। কিন্তু হঠাৎ করেই অ্যাবি যখন সাইরাসের ব্যাপারে জানতে পারে, তখন সে সঙ্গে সঙ্গে সাইরাসের সঙ্গে ব্রেকআপ করে ফেলে। আর তখন থেকেই সে সাইরাস এবং তার টিমকে ধরার চেষ্টা করছে। কিন্তু সাইরাস এখন অ্যাবিকে ভালোবাসে, তাই সে তাকে এই পার্সেলটি পাঠিয়েছে। অ্যাবি এতে খুবই বিরক্ত হয়। এরপর সে তার সঙ্গীদের সঙ্গে সাইরাসের ব্যাপারে কথা বলতে থাকে, যে কিভাবে তারা সাইরাস এবং তার টিমকে ধরতে পারবে। কিন্তু ঠিক এমন সময় সেখানে হ্যাসলি নামক একজন ব্যক্তি আসে। সে ছিল একজন সিনিয়র অফিসার। সে এখান থেকে সোজা অ্যাবিকে তার অফিসে নিয়ে যায়। এরপর সে অ্যাবিকে বলে, তুমি কি আমাদের শহরের সবচাইতে বড় মাফিয়া জর্গানকে চেনো? অ্যাবি তখন বলে, তাকে কে না চেনে, সে তো শেয়ার মার্কেটে অনেক পপুলার। এমনকি ব্ল্যাক মার্কেট থেকে সে নানা ধরনের চোরাই মালগুলো কিনে নেয়। হ্যাসলি তখন বলে, তার কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। আমরা তার ব্যাপারে অনেক ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি। তোমার কিছুদিন আগে নিউজিল্যান্ডের একটি প্লেন ক্র্যাশের ঘটনা মনে আছে, যেখানে 180 জন মানুষ মারা গিয়েছিল? সেটা কোনো দুর্ঘটনা ছিল না, সেটা জর্গানি করিয়েছিল। সে আসলে টাকা দিয়ে বিভিন্ন মানুষকে ভাড়া করে, আর তাদের মাধ্যমে তার টার্গেট অনুযায়ী কিছুদিন পরপরই নানা জায়গাতে দুর্ঘটনা ঘটিয়ে দেয়। যেমন কোথাও কোথাও আগুন লাগিয়ে দেয়, কোথাও কোথাও নদীর স্রোত খুলে দেয়। এতে করে সেই জায়গাগুলোতে বন্যা চলে আসে। আবার সে কিছুদিন পরপর বাস থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে দুর্ঘটনা ঘটিয়ে দেয়। এতে করে সাময়িক সময়ের জন্য সেই কোম্পানিগুলোর শেয়ার একদম নিচে নেমে আসে। আর ঠিক ওই সুযোগটিকেই কাজে লাগায় জর্গান। সে ঠিক সেই সময় সেই কোম্পানিগুলোর কাছ থেকে অনেক কম মূল্যে তাদের স্টক মার্কেটের শেয়ারগুলো কিনে নেয় এবং পরবর্তীতে আবার দাম বেড়ে গেলে সেগুলোকে অনেক চড়া মূল্যে বিক্রি করে। এটাই ছিল তার কোটি টাকার বিজনেস। কিন্তু এই টাকার জন্য সে এখন পর্যন্ত শত শত মানুষকে হত্যা করেছে। আর আমরা প্রায় বেশ কয়েক বছর ধরে তাকে ধরার চেষ্টা করছি, কিন্তু সে তার এই প্রত্যেকটি কর্মকাণ্ডে বিন্দু পরিমাণ প্রমাণ রাখে না, যেটার মাধ্যমে কোর্টে আমরা তাকে দোষী প্রমাণ করতে পারব। তবে আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট রয়েছে। বেশ কয়েক মাস ধরে আমাদের সঙ্গে আর্থার নামক একজন ব্যক্তি কাজ করছে, তাই সে এখন আমাদেরকে জর্গানের ব্যাপারে সমস্ত তথ্যগুলো দিয়ে থাকে। আর তার কাছ থেকেই আমরা জানতে পেরেছি যে জর্গান তার পুরো টিমকে নিয়ে একটি শহরকে পুরোপুরিভাবে পানি দিয়ে তলিয়ে দিতে চায়। এতে হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে। আর এই সুযোগকেই কাজে লাগাতে চায় জর্গান। তবে জর্গান প্রায় পৃথিবীর সমস্ত দেশগুলোতে স্টক মার্কেটের কেনাবেচা করে থাকে, তাই আমরা এটা কেউই জানি না যে সে আসলে কোন শহরে এই কর্মকাণ্ডটি ঘটাতে চলেছে। কিন্তু জর্গান এই ঘটনাটি ঘটানোর জন্য যে ব্যক্তির সঙ্গে ডিল করেছে সেই ব্যক্তির নাম হচ্ছে লিভাইথন। আর লিভাইথন এই কাজটি করে দেওয়ার জন্য প্রায় 10 টন সোনা নেবে, যার মূল্য প্রায় 5000 কোটি টাকা। আর যেহেতু বর্তমানে এই সোনাগুলোর বৈধ মালিক জর্গান, তাই এই 10 টন সোনা এক দেশ থেকে আরেক দেশে পাচার করাটা সরকারিভাবে বৈধ। যার ফলে আমরা গভর্নমেন্টকে এই বিষয়টি জানালে গভর্নমেন্ট কিছুই করতে পারবে না। তাই আমাদেরকে কিছু একটা করতে হবে। আমাদেরকে প্রথমেই ওই প্লেনটিকে টার্গেট করতে হবে, এরপর গভর্নমেন্টকে লুকিয়ে শুরু করতে হবে আমাদের গোপন মিশন। যদি আমরা কোনো মতে ওই 10 টন সোনা কাউকে দিয়ে চুরি করাতে পারি, তবেই জর্গানকে থামানো যাবে। আর এতে করে আমরা হয়তো জর্গানের বিরুদ্ধে কোনো প্রমাণও জোগাড় করতে পারি। তুমি কি বুঝতে পারছো অ্যাবি যে আমি তোমাকে কি বলতে চাইছি? একথা শুনে অ্যাবি ভীষণ রেগে যায়, কারণ সে বুঝতে পেরেছিল যে হ্যাসেল এখানে তাকে কি কারণে ডেকেছে। আসলে হ্যাসেল জর্গানকে থামানোর জন্য
সাইরাস এবং তার টিমের মাধ্যমে সেই 10 টন সোনা চুরি করাতে চাইছিল, কারণ সাইরাস এবং তার পুরো টিম ছিল প্রফেশনাল চোর, যারা কিনা তাদের প্রত্যেকটি মিশনেই সফল হয়। কিন্তু অ্যাবির কাছে মনে হচ্ছিল যে এত বড় একটি মিশনের দায়িত্ব কোনো চোরের হাতে তুলে দেওয়াটা বোকামি। কিন্তু হ্যাসেল এখানে তাকে বোঝায় যে এই কাজটি করতে না পারলে হাজার হাজার মানুষের মৃত্যু হবে, তাই তাদেরকে এটা করতেই হবে। অ্যাবিও এবার এতে সম্মতি জানায়। এরপর হ্যাসেল অ্যাবিকে সাইরাস এবং তার টিমকে রাজি করানোর দায়িত্ব দেয়। তাই অ্যাবি ডেন্টনের কাছে সাইরাসের ব্যাপারে জানতে চায়। যদিও ডেন্টন তাকে কোনো কিছু বলতে চাইছিল না, কিন্তু অ্যাবি তাকে বলে, তুমি কিছুদিন আগে একটি ক্যাসিনোতে একটি ইলিগেল কাজ করেছিলে, সেটার প্রমাণ আমি খুঁজে বের করেছি। তুমি যদি সাইরাসের ব্যাপারে এখন আমাকে না বলো, তাহলে আমি এক্ষুনি তোমাকে কোর্টে চালান করে দেব। এতে তোমার প্রায় 20 বছরের জেল হবে। একথা শুনে ডেন্টন তখন অ্যাবিকে সাইরাসের কথা বলে দেয় যে সাইরাস এখন কোথায় আছে। এরপর অ্যাবি সঙ্গে সঙ্গে চলে যায় সাইরাসের কাছে। এখানে এসে সাইরাসকে বলে, ছি ছি, আমার ভাবতেই লজ্জা হচ্ছে, শেষ পর্যন্ত তুমি কিনা একটি এনএফটির জন্য ধরা পড়ে গেলে। কিন্তু সাইরাস তাকে বলে, ধরা পড়ে গিয়েছি মানে? আর এনএফটি তো আমি চুরি করিনি, আমি তো অ্যান্টির কাছ থেকে প্রায় 2 কোটি টাকা দিয়ে সেটা কিনে নিয়েছি। তুমি চাইলে অ্যান্টিকে জিজ্ঞাসা করতে পারো, আমি তাকে 2 কোটি টাকা পেমেন্টও করে দিয়েছি। এখানে আমি তো কোনো ইলিগেল কাজ করিনি। অ্যাবি বলে, হ্যাঁ তা ঠিক, কিন্তু তোমরা ওই দিন আরো একটি পেন্টিং চুরি করেছিলে, তোমাদের প্ল্যানটা ভালো ছিল। এরপর সাইরাস অ্যাবিকে বলে, তুমি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছো, নাকি আমাদের পুরনো সম্পর্ক আবারও জোড়া লাগাতে এসেছো? অ্যাবি তখন বলে, একদমই না, ওই সমস্ত কথা বাদ দাও। তুমি তো সেদিন থেকেই আমার মন থেকে পুরোপুরিভাবে উঠে গিয়েছ। যেদিন আমি জানতে পেরেছি তুমি চোর, আমি আসলে তোমার জন্য অনেক বড় একটি ডিল নিয়ে এসেছি। আর তাই ডিল করার জন্য মানুষের মধ্যে যেমন সম্পর্কের প্রয়োজন, আমাদের মধ্যে এখন থেকে সেটাই থাকবে, অন্য কোনো কিছু ভাববে না। সাইরাস তখন ডিলটির ব্যাপারে জানতে চায়। অ্যাবি তখন তাকে বলে, তোমাকে আমাদের এজেন্সির জন্য একটি বিমান থেকে প্রায় 10 টন সোনা চুরি করতে হবে। এর জন্য আমরা তোমাদের টিমকে অনেক টাকা দিতেও প্রস্তুত। সাইরাস জানতে চায় যে এই সোনাগুলো কার। অ্যাবি তাকে জানায় যে এগুলো হচ্ছে জর্গানের। জর্গানের নাম শুনতে সাইরাস সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেয়, কারণ জর্গান হলো এমন একজন ব্যক্তি যার কথার আগে বন্দুক চলে। তো সাইরাস যখন এখানে কিছুতেই রাজি হচ্ছিল না, তখন অ্যাবি তাকে ব্ল্যাকমেল করে। সে তাকে বলে, তোমার ডেন্টন নামক একজন টিম মেম্বার আমার কাছেই বন্দী আছে, আর তার কাছ থেকেই আমি তোমার এবং তোমার পুরো টিমের বিরুদ্ধে প্রমাণ বের করতে পেরেছি। তাই তুমি যদি এখন আমার কথায় রাজি না হও, তাহলে ডেন্টন তো জেলে যাবেই, তার পাশাপাশি তুমি এবং তোমার পুরো টিমও জেলে পচে মরবে। আর যদি তুমি এটা করতে রাজি হয়ে যাও, তাহলে তোমাদের উপর যত ধরনের কেস রয়েছে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, সেই সমস্ত কেস আমি তুলে নেব, তোমাদেরকে আর পালিয়ে বেড়াতে হবে না। এবার অনেক চিন্তা ভাবনা করে সাইরাস বলে, ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকেও আমাদের টিমে জয়েন হতে হবে, কারণ আমি এবং আমার টিম যদি এই মিশনটি করতে গিয়ে কোথাও ফেসে যাই, তাহলে তোমার এজেন্সি আমাকে বাঁচাতে আসবে না, কিন্তু তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের ঝুঁকি কম। এখন চিন্তা করে দেখো যে তুমি কি করবে। তো অ্যাবি এখানে সাইরাসের কথায় রাজি হয়ে যায়। এবার পরের দিন সকালে সাইরাস তার পুরো টিমকে ডাকে, আর সে তাদের সবাইকে এই মিশনটির ব্যাপারে জানায়। সে বলে যে তাদেরকে 5,000 কোটি টাকার সোনা চুরি করতে হবে। কিন্তু যখন তারা জানতে পারে যে এগুলো জর্গানের সোনা, তখন তারা কেউই রাজি হতে চায় না। তবে ম্যাগনাস এখানে সাইরাসের পক্ষে ছিল। সে বলে 5,000 কোটি টাকা কিন্তু কম নয়। কিন্তু ক্যামিলা বলে, 5,000 কোটি টাকা তো আর আমরা পাচ্ছি না। সাইরাস তখন বলে, এখানে টাকার বিষয় নয়, আমরা যদি এই কাজটি না করি তাহলে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর আমরা যত পরিমাণ অপরাধ করেছি সেই অপরাধের জন্য সারা জীবন জেলে পচে মরতে হবে। তাই আমাদেরকে এই মিশনটি কমপ্লিট করতেই হবে। তাছাড়া আমাদের টিমে ইন্টারপোলের সদস্য অ্যাবি থাকবে, অর্থাৎ এটাকে চুরিও বলা যায় না, কারণ আমরা পুরোপুরিভাবে তাদের সাপোর্ট পাচ্ছি। একথা শুনে বাধ্য হয়েই তখন সবাইকে রাজি হয়ে যেতে হয়। এবার অ্যাবি তখন সেখানে তাদেরকে পুরো প্ল্যানটি বলতে থাকে, যে তাদের মিশনটি কোথা থেকে শুরু হবে এবং তারা কি কি ধাপে মিশনটিকে কমপ্লিট করবে। অ্যাবি বলে, প্রথমে ব্যাংক থেকে 10 টন সোনা একটি ইলেকট্রনিক লকারের মধ্যে ঢোকানো হবে। এরপর সেই ব্যাংক থেকে লকারটি রাখা হবে একটি ট্রাকের মধ্যে, যেটা পুরোপুরিভাবে পাসওয়ার্ড এবং গার্ড দ্বারা সুরক্ষিত। তারপর সেই ট্রাকটা সোজা এয়ারপোর্ট পর্যন্ত এসে সঙ্গে সঙ্গে বিমানের সঙ্গে একটি কানেকশন তৈরি করে সোজা লকারটিকে বিমানে উঠিয়ে দেয়া হবে। আর এই সময়টুকুর মাধ্যমেই আমাদেরকে চুরি করতে হবে। একথা শুনে সাইরাসের টিমের সবাই বলে, এই চুরি সম্ভব নয়, কারণ সোনাগুলো 1 সেকেন্ডের জন্য কারো চোখের আড়ালে থাকবে না। কিন্তু সাইরাস এখানে বলে, এখন এখানেও আমাদেরকে কোনো না কোনো প্ল্যান তো বের করতেই হবে, তাই কি করা যায় তোমরা সবাই ভাবতে থাকো। অন্যদিকে আমরা জর্গানকে দেখতে পাই। জর্গান আর্থার নামক সেই ব্যক্তিটিকে ধরে নিয়ে এসেছে, যে কিনা তার প্ল্যানের ব্যাপারে হ্যাসেলকে সবকিছু জানিয়ে দিয়েছিল। জর্গান এখানে তার লোককে বলে,
যে আর্থারকে মেরে তার কুকুরকে খাইয়ে দিতে। অর্থাৎ জর্গান আসলেই অনেক ভয়ানক একজন মানুষ। এদিকে সাইরাস যখন একটি জায়গাতে শুয়ে গান শুনছিল, তখন তার কাছে অ্যাবি এসে বলে, তোমার টিম সারা রাত ধরে প্ল্যান করে যাচ্ছে কিভাবে তারা সোনা চুরি করবে, আর তুমি কিনা এখানে শুয়ে গান শুনছ? তুমি এখনো আগের মতোই আছো। এখানে বসো, আমি প্ল্যান অলরেডি করে ফেলেছি। তবে তার আগে আমি তোমার কাছে একটি কথা জানতে চাই, তুমি এত পেশা থাকতে ইন্টারপোলে কেন জয়েন করেছ? অ্যাবি তখন তাকে বলে, আসলে আমার মায়ের অনেক পছন্দের একটি পেন্টিং ছিল, আর সেই পেন্টিংটি অনেক পুরনো হওয়ার কারণে সেটাকে বিক্রি করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছিল। কিন্তু আমার মা অনেক কষ্ট করে সেই পেন্টিংটিকে রক্ষা করেছিল। তবে হঠাৎ করে একদিন সেই পেন্টিংটি কেউ একজন চুরি করে নিয়ে যায়। এতে আমার মা অনেক কষ্ট পেয়েছিল, এমনকি সে অনেক ভেঙে পড়েছিল। তাই তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইন্টারপোলে জয়েন করে যেভাবেই হোক সেই চোরকে ধরব, আর তাকে তার উপযুক্ত শাস্তি দেব। সাইরাস তখন বলে, তোমার চিন্তা ভাবনা কিন্তু খুবই ভালো। অ্যাবি তখন বলে, তুমি আবার আমাকে পটানোর চেষ্টা করছো না তো? আমার সঙ্গে এক্ষুনি চলো, আমাদেরকে আমাদের বাকি কাজগুলো করতে হবে। এরপর ভেতরে গিয়ে সাইরাস সবাইকে বলে, সোনাগুলো ব্যাংক থেকে সোজা প্লেন পর্যন্ত পৌঁছানোর আগে কোনোভাবেই আমরা চুরিটি করতে পারবো না। তাই আমার প্ল্যান হচ্ছে ভিন্ন, আমাদেরকে প্লেনেই চুরিটি করতে হবে, এমনকি আমরা গোটা প্লেনটাকেই চুরি করে ফেলবো। একথা শুনে তারা সবাই একদম শক হয়ে যায়, কারণ প্লেনে চুরি করতে গিয়ে তারা সোনা নিয়ে পালাবে কোথায়, আর একটা গোটা প্লেনই বা তারা কিভাবে চুরি করবে? সাইরাস বলে, এটার জন্য আমাদেরকে আরেকটি প্লেনের ব্যবস্থা করতে হবে। মিসুন তখন বলে, আমার কাছে একজন ব্যক্তির তথ্য আছে, যার কাছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটি প্লেন পেতে পারি, আর সেই ব্যক্তির নাম হচ্ছে মলসন। এরপর সাইরাস এবং তার পুরো টিম মিলে সোজা মলসনের কাছে চলে যায়। মলসন ছিল তাদের শহরের ধনী ব্যক্তিগুলোর মধ্যে একজন। তো সাইরাস এবং তার টিম তখন প্লেনটি কিছুদিনের জন্য ধার চায়, কিন্তু এত দামি প্লেন মলসন তাদেরকে কিছুতেই দিতে চাচ্ছিল না। এরপর মলসন এখানে তাদেরকে বলে যে প্লেনটি তাদের শহরে ওড়ানো পুরোপুরিভাবে নিষিদ্ধ, এমনকি এটা বেআইনি, কারণ তার প্লেনের উপরের ছাদটি ছিল কাচের এবং এই প্লেনটি প্রচুর পরিমাণে শব্দ করে। কিন্তু মলসন বলে যে তারপরও সে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে এই প্লেনটিকে চালিয়েছে, তাই সে তাদেরকে এই প্লেনটি কিছুতেই দিতে পারবে না। এবার এই কথাটিরই সুযোগ নেয় অ্যাবি। অ্যাবি এখানে তাকে বলে, আমি একজন ইন্টারপোলের পুলিশ অফিসার, তুমি বেআইনিভাবে প্লেনটিকে শহরের মধ্যে চালাচ্ছ, সেটা আবার বড় মুখ করে আমার কাছে বলছো। আমি এখনই তোমার নামে কেস দিয়ে দিচ্ছি। তোমার এই প্লেনটিকে এখনই আমার লোকেরা এসে এখান থেকে নিয়ে যাবে, তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। আর যদি এমনটা না চাও তাহলে প্লেনটি ভালোই ভালোই আমাদেরকে ধার দাও, আমাদের কাজ শেষ হয়ে গেলে প্লেনটি আমরা তোমাকে এনে এমনিই দিয়ে দেব, তা না হলে এখনই আমি তোমাকে জেলে পাঠাবো। এখন এ কথা শুনে বাধ্য হয়ে মলসন রাজি হয়ে যায়। এরপর সে তাদেরকে প্লেনের ফিচারগুলো দেখাতে থাকে। প্লেনটির প্রায় সবকিছুই রিমোট দিয়ে চলে, এমনকি প্লেনটির নিচের অংশে একটি এলইডি স্ক্রিন রয়েছে, যেখানে যে কোনো কিছুই দেখানো যায়। এবার তারা সবাই প্লেনটিকে নিয়ে একটি গোডাউনে চলে আসে, আর এখানে এসে তারা প্ল্যান করতে থাকে যে পরবর্তী ধাপগুলো তারা কিভাবে পার করবে। সাইরাস এখানে বলে যে আমাদেরকে মাঝ আকাশ থেকে বিমানটিকে গায়েব করে দিতে হবে, কিন্তু সেখানে তার একজন টিম মেম্বার বলে এটা কিভাবে সম্ভব, কারণ ওই প্লেনটিতে 183 জন যাত্রী থাকবে, আর এভাবে হঠাৎ করে একটি যাত্রীবাহী প্লেনকে গায়েব করে দিলে সেটা সঙ্গে সঙ্গে পুরো কন্ট্রোল রুম জেনে যাবে। এতে আমাদের প্ল্যান কমপ্লিট হওয়ার আগে আমরা ধরা পড়ে যাব। কিন্তু তাদের টিমের হ্যাকার মিসুন এখানে বলে, আমার কাছে একটি দুর্দান্ত প্ল্যান আছে, আমাদেরকে আমাদের প্লেনটি ঠিক সেই প্লেনের মতোই মডিফাই করতে হবে যে প্লেনটিকে আমরা চুরি করব, এবং সেই সাথে প্লেনটিকে এমনভাবে মডিফাই করতে হবে যাতে করে কন্ট্রোল রুমের রাডারে আমাদের প্লেনটি কিছুতেই ডিটেক্ট না হয়। আর যখন আমাদের প্লেনটিকে কন্ট্রোল রুমে দেখাই যাবে না, তখন আমাদের পাইলট ক্যামেলা এই প্লেনটিকে নিয়ে সোজা সেই প্লেনের নিচে চলে যাবে, আর সেই সময় আমি সেই প্লেনটির রাডার সিস্টেমকে হ্যাক করে সেখানে একটি ড্রোন বসিয়ে দেব, আর ড্রোনটি থাকবে আমাদের প্লেনের সিস্টেমে। তো যেহেতু ওই প্লেনের রাডার সিস্টেমকে আমি হ্যাক করে ফেলবো, তখন শুধুমাত্র রাডার সিস্টেমে ড্রোনটিকে দেখা যাবে, যেটাকে কন্ট্রোল রুম মনে করবে সেই যাত্রীবাহী প্লেন। তাই তখন আমরা আসল প্লেনটিকে গায়েব করে দিলেও কন্ট্রোল রুম থেকে কিছুই বুঝবে না, কারণ ড্রোনের ভেতরে সেই সেম সিস্টেমটিই দেয়া থাকবে। এরপর আমরা সেই যাত্রীবাহী প্লেনটিকে নিয়ে একটি দুর্গম এয়ারপোর্টে ল্যান্ড করাবো, আর ম্যাগনাস তখন পাসওয়ার্ড এবং লক খুলে সোনাগুলোকে বের করবে। এদিকে সেই এয়ারপোর্টে থাকবে আমাদের সেকেন্ড টিম। আমরা কোনো মতে আমাদের সেকেন্ড টিমের কাছে সোনাগুলো পৌঁছে দিয়ে সবাই মিলে সেখান থেকে পালিয়ে যাব। তো মোটামুটি আমাদের সব প্ল্যান একদম ঠিকঠাক আছে, কিন্তু এর মাঝেও একটা বড় সমস্যা রয়েছে। সেটা হচ্ছে ক্যামেলা যখন আমাদের প্লেনটি নিয়ে সেই যাত্রীবাহী প্লেনের নিচে যাবে, তখন সেই প্লেনটির ইঞ্জিনের পাওয়ারফুল টার্বুলেশন যখনই আমাদের প্লেনের সংস্পর্শে আসবে, তখনই সেটা কিন্তু কন্ট্রোল রুমের রাডারে দেখা যাবে। অর্থাৎ সেই সময় কন্ট্রোল রুমের রাডারে সেম দুটো প্লেন একসঙ্গেই দেখা যাবে,
তো এক ট্রাফিক কন্ট্রোল থেকে যখন একইভাবে একই নামে এবং ঠিক একই সংখ্যার দুটো যাত্রীবাহী প্লেন দেখা যাবে, তখন কিন্তু কন্ট্রোল রুমের সবার সন্দেহ হবে, আর তারা সঙ্গে সঙ্গে এই বিষয়টি চেক করার জন্য তাদের ফাইটার জেট পাঠাবে। তাই যেভাবেই হোক সেই ট্রাফিক কন্ট্রোলে আমাদের নিজেদের একজন লোক বসাতে হবে, আর এই কাজটি করতে হবে অফিসার অ্যাবিকে। অ্যাবি তখন বলে, কোনো সমস্যা নেই, আমার একজন পরিচিত লোক আছে যাকে কিনা আমি আমাদের টিমের পক্ষ থেকে কন্ট্রোল রুমে বসাতে পারবো। সে ব্রাসেলস নামক একটি শহরে থাকে। এরপর অ্যাবি তখন সাইরাসকে নিয়ে হ্যারির কাছে যায়, আর সে হ্যারিকে সবকিছু খুলে বলে এবং তাকে অফার করে ট্রাফিক কন্ট্রোলার সেজে তাদের কাজটি করে দেওয়ার জন্য। কিন্তু হ্যারি যখন জানতে পারে যে এটা পুরোপুরিভাবে অবৈধ কাজ, তখন সে একদম পরিষ্কারভাবে মানা করে দেয়। এমনকি চোরদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে সে অ্যারেস্টও হতে পারে। কিন্তু সাইরাস তখন তাকে বলে যে এই কাজটি করার জন্য সে তাকে $10 লাখ দেবে। এতে যদি তার চাকরি চলেও যায়, তারপরও সে সারা জীবন বসে খেতে পারবে, আর তার জেল হয়ে গেলেও 5 বছরের বেশি হবে না। তো এই অফারটি পেয়ে সঙ্গে সঙ্গে হ্যারি রাজি হয়ে যায়। এরপর সাইরাস এবং অ্যাবি হ্যাসলির সঙ্গে দেখা করতে যায়, আর হ্যাসলি এখানে তাদেরকে জানায় যে জলগারের টিম থেকে আর্থার নামক যে ব্যক্তিটি তাদের সঙ্গে জয়েন হয়েছিল, জলগার তাকে মেরে তার লাশ একদম টুকরো টুকরো করে বস্তায় ভরে দিয়েছে, আর লাশের কিছু অংশ তার কুকুরকে দিয়ে খাইয়েছে, যার ফলে পুরো লাশটি পাওয়া যায়নি। তাই হ্যাসলি এখানে তাদেরকে এই মিশনটি খুব সাবধানে কমপ্লিট করতে বলে। কিন্তু সাইরাস এতে অনেক ভয় পেয়ে যায়, তবে সে নিজের জন্য নয়, বরং তার টিম মেম্বারদের জন্য চিন্তিত ছিল। তাই সে আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে সেই কাজটি করবে কিনা। এবার তারা তাদের গোডাউনে ফিরে এলে নিউজে তারা দেখতে পায় যে কয়েকজন সন্ত্রাসী ইচ্ছে করে একটি শহরে বন্যা ঘটিয়েছে, যার ফলে সেখানে প্রায় 43 জন মানুষের মৃত্যু হয়েছে। ধারণা করা যাচ্ছে যে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। আসলে এই কাজটিও ছিল জলগারের। জলগার তার নিজের স্বার্থের জন্য মানুষের মৃত্যু নিয়ে খেলা করে। তাই সাইরাস এই মিশনটিকে নিয়ে এবার অনেক সিরিয়াস হয়ে যায়। তবে সে এখানে তার পুরো টিমকে বলে, তোমাদের কাউকে এই মিশনে আমার প্রয়োজন নেই, তোমরা সবাই তোমাদের বাড়িতে ফিরে যেতে পারো, কারণ তোমাদেরকে দলে নেওয়ার সময় আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে যা কিছুই হয়ে যাক, কখনো তোমাদেরকে এমন কোনো কাজে ডাকবো না যেখানে তোমাদের মৃত্যুর ঝুঁকি আছে। তাই এই মিশনটি আমাকে কমপ্লিট করতে দাও, আমি কোনো না কোনো প্ল্যান বের করেই ফেলবো। কিন্তু এতে তার টিমের কেউই রাজি ছিল না। ম্যাগনাস তখন বলে, আমরা তো সবসময় চুরি করেছি, কিন্তু এখন আমরা যেটা করতে যাচ্ছি এটা আমাদের জন্য একটি যুদ্ধ, মানুষের জীবন বাঁচানোর যুদ্ধ। তাই তুমি ভাবলে কিভাবে যে তোমাকে একাই আমরা এই যুদ্ধের মুখে ফেলে চলে যাব? আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমরা কেউ কখনো তোমাকে ছেড়ে যাব না। সাইরাস এতে খুবই খুশি হয়। অন্যদিকে জর্গানকে লিভাইথন ফোন করে, যার কাছে সেই স্বর্ণগুলো পৌঁছানোর কথা। লিভাইথন এখানে জর্গানকে জানায় যে সে একটি শহরে বন্যা ঘটিয়ে শুধুমাত্র একটি ডেমো দেখিয়েছে, এখন সে তার সেই 10 টন সোনাগুলো পেয়ে গেলে আসল কাজ শুরু করবে। জলগার তখন তাকে বলে যে 10 দিনের মধ্যে সে তার সোনাগুলো পেয়ে যাবে। অন্যদিকে আমরা সাইরাস এবং তার টিমকে দেখতে পাই। সাইরাস এখানে তার টিমকে বলে যে তাদের হাতে আর মাত্র 10 দিন সময় রয়েছে, আর এই 10 দিনের মধ্যেই তাদেরকে যা করার করতে হবে। তো মিশন এখানে জানায় যে সে অলরেডি তার ড্রোনটি তৈরি করে ফেলেছে, যেটার মাধ্যমে সে সেই প্লেনের রাডার সিস্টেমকে হ্যাক করে তার ড্রোনের মধ্যে সেট করবে। এবার তারা সবাই মিলে তাদের প্লেনটিকে মডিফাই করতে থাকে, যাতে করে কন্ট্রোল রুম থেকে তাদের প্লেনের কোনো সিগন্যাল পাওয়া না যায়। মিশন তাদের সবাইকে সেই ডিভাইসটিও দেখায়, যেটার মাধ্যমে সে সেই প্লেনের রাডার সিস্টেমকে হ্যাক করবে। কিন্তু এখানেও ছিল অনেক বড় একটি সমস্যা। আসলে মিশন যে ডিভাইসটি তৈরি করেছিল সেটা দেখতে অনেকটাই বোমের মতো ছিল। তাই এই ডিভাইসটির সাথে করে তারা এয়ারপোর্টের মাধ্যমে প্লেনে উঠতে পারবে না, কারণ এই ধরনের ডিভাইস নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করাই নিষেধ ছিল। এখন তারা সবাই মিলে আরও একটি প্ল্যান তৈরি করে। তারা এই ডিভাইসটিকে কয়েকটি টুকরোতে ভাগ করে নেয়, আর এটার একটি করে অংশ প্রত্যেকের কাছে দিয়ে দেয়, কারণ মিশন এয়ারপোর্ট থেকে বিমানটি ছাড়ার পরে ডিভাইসটিকে আবার সেট আপ করবে। এরপর তারা তাদের প্ল্যান রেডি করে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। আর দেখতে দেখতেই তাদের মিশনের দিন চলে আসে। অ্যাবি এবং সাইরাস একটি কাপল সেজে যাত্রী হিসেবে সেই প্লেনটিতে উঠে পড়ে। এবার তারা সবাই তাদের মিশনের জন্য রেডি হয়ে গেলে সাইরাস জানতে পারে যে তার একজন টিম মেম্বার তাকে ধোঁকা দিয়েছে, অর্থাৎ লিউক তাদের মিশনে আসেনি, তাই সে তাদের দল থেকে সরে গিয়েছে। এদিকে মিশন এখানে সাইরাসকে জানায় যে তার আশেপাশে 5 জন ব্যক্তি রয়েছে, আর এরাই হচ্ছে জলগারের লোক, যারা কিনা স্বর্ণগুলোকে পাহারা দেওয়ার জন্য এখানে আছে। অন্যদিকে আমরা ক্যামিলাকে দেখতে পাই। ক্যামিলা প্ল্যান মোতাবেক একাই তাদের বিমানটিকে চালাতে শুরু করে। সে সোজা রওনা হয় সেই যাত্রীবাহী বিমানটিকে ধরার জন্য। এদিকে যাত্রীবাহী বিমানটি যখন চালু হয় তখন এক এক করে সাইরাস এবং তার পুরো টিম বাথরুমে যেতে থাকে, আর তাদের প্রত্যেকের কাছে সেই ডিভাইসটির যে টুকরোগুলো ছিল সেগুলো তারা বাথরুমের একটি নির্দিষ্ট জায়গাতে রেখে আসে। আর মিশনের নির্দেশনায় অ্যাবি তখন সেই ডিভাইসটিকে সেট আপ করার চেষ্টা করছিল, কিন্তু তাড়াহুড়ো করে ডিভাইসটির পার্টসগুলোকে জোড়া লাগাতে গিয়ে
অ্যাবির হাত থেকে ডিভাইসটি নিচে পড়ে একদম টুকরো টুকরো হয়ে যায়। সে তখন ইশারা দিয়ে কোনো মতে সাইরাসকে বাথরুমের ভেতরে ডাকে, আর সাইরাসও তখন তাড়াতাড়ি করে ডিভাইসের টুকরোগুলোকে আবারও একত্রিত করতে থাকে। আর সে সেখানে ডিভাইসটিকে সেট আপ করার চেষ্টা করে, কিন্তু তাদের দুজনকে একসঙ্গে বাথরুমে ঢুকতে দেখে ফেলেছিল জর্গানের একজন লোক, তাই তাদের উপর তার কিছুটা সন্দেহ হয়। সে তখন বাথরুমের দরজায় নক করে তাদের দুজনকে বেরিয়ে আসতে বলে। এতে সাইরাস এবং অ্যাবি অনেক ভয় পেয়ে যায়, তারা কি করবে বুঝতে পারছিল না। সাইরাস তখন অ্যাবিকে সেখানে চিৎকার করতে বলে, অ্যাবিও তখন সেটাই করতে থাকে। আর লোকটি যখন ভেতর থেকে এই ধরনের আওয়াজ শুনতে পায়, তখন সে বুঝতে পারে যে তারা দুজন হয়তো বাথরুমে এনজয় করছে। এই ভেবে লোকটি সেখান থেকে চলে যায়। আর এই সুযোগে সাইরাস ডিভাইসটিকে সেট আপ করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে ততক্ষণে ক্যামিলা তাদের প্লেনটির একদম কাছে চলে এসেছিল, আর দেখতে দেখতে সে তার প্ল্যান মোতাবেক তার প্লেনটিকে সোজা সেই যাত্রীবাহী প্লেনটির একদম নিচে নিয়ে আসে। কিন্তু এই প্লেনটির একদম নিচে চলে আসার পরও ক্যামিলা অনেক চেষ্টা করেও তার প্লেনটিকে সেই প্লেনের সঙ্গে লাইন আপ করতে পারছিল না। সে এতে অনেক বেশি ঘাবড়ে যাচ্ছিল, তবে তারপরও সে তার চেষ্টা চালিয়ে যায়। এভাবে প্রায় অনেক সময় ধরে চেষ্টা করার পর কোনো মতে ক্যামিলা সেই প্লেনের সঙ্গে লাইন আপ করে ফেলে। তো ক্যামিলার কাজ অনেকটা শেষ হয়ে গেলেও সেই হ্যাক করার ডিভাইসটি এখন পর্যন্ত রেডি হয়নি, তাই এয়ারপোর্টের কন্ট্রোল রুমে সেই প্লেনটির সঙ্গে তাদের প্লেনটিকেও দেখা যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত সেখানেই বসেছিল তাদের ভাড়া করা লোক, যে কিনা বিভিন্ন এয়ারপোর্টে এই সেক্টরেই কাজ করত। তাই কন্ট্রোল রুমের কারো এখানে কোনো কিছুতে সন্দেহ হয় না। লোকটি এখানে খুব সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করে ফেলে। এদিকে মিশন অপেক্ষা করছিল যে কখন সেই ডিভাইসটি সেট আপ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে সে প্লেনটির রাডার সিস্টেমকে হ্যাক করবে। এদিকে সাইরাস অনেক চেষ্টা করার পর কোনো মতে ডিভাইসটিকে সেট আপ করে ফেলেছিল। ফলে মিশন যখনই সিগন্যাল পেয়ে যায়, তখন সে সঙ্গে সঙ্গে রাডার সিস্টেমটিকে হ্যাক করতে সক্ষম হয়। এরপর মিশন সেই রাডার সিস্টেমটিকে তার ড্রোনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেটাকে সে আকাশে ছেড়ে দেয়, কারণ কিছুক্ষণ পরেই যখন তারা এই প্লেনটিকে চুরি করে নিয়ে যাবে, তখন ওই ড্রোনটি এই যাত্রীবাহী প্লেনের লোকেশন হিসেবে কাজ করবে। তাই মিশন তার ড্রোনটিকে সেই এয়ারপোর্টের দিকে পাঠিয়ে দেয় যেখানে যাত্রীবাহী প্লেনটি ল্যান্ড করার কথা। এবার এই মেন প্লেনটিকে চুরি করার জন্য মিশন প্রথমেই কন্ট্রোল রুমে থাকা হ্যারির সঙ্গে যোগাযোগ করে, আর সে হ্যারিকে বলে যে সে যেন এখনই এই যাত্রীবাহী বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করে। আর সে যেন পাইলটকে বলে যে আজকে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, তাই তাদের যে এয়ারপোর্টে ল্যান্ড করার কথা সেখানে ল্যান্ড না করে অন্য একটি এয়ারপোর্টে ল্যান্ড করতে। আসলে প্লেনটি যখনই মিশনের বলে এয়ারপোর্টে ল্যান্ড করবে, তখনই তারা সেখান থেকে সোনা চুরি করে পালাবে। তো মিশনের কথা মতো হ্যারি যখন পাইলটকে এই কথা জানায়, পাইলটও তখন প্লেনটি মিশনের বলা এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেয়। আর সে প্লেনের মধ্যে যাত্রীদের উদ্দেশ্যে অ্যানাউন্স করে যে আবহাওয়া খারাপ থাকার কারণে তারা এখন অন্য একটি এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে। আর এই কথা শুনে প্লেনের মধ্যে জর্গানের যে লোকেরা ছিল তারা বুঝতে পারে যে এখানে কোনো না কোনো ঝামেলা রয়েছে। তাই তখন তারা তাদের বন্দুক বের করে সেই লকারটির দিকে যেতে থাকে যেখানে তারা স্বর্ণগুলোকে রেখেছে। আর এটা দেখতে পায় ম্যাগনাস। ম্যাগনাস তখন তাড়াতাড়ি করে একটি সিলিন্ডার নিয়ে সোজা সেই লকারটির কাছে চলে যায়, কারণ ম্যাগনাস সেই লকারটির একদম কাছেই ছিল। আর লকারটি যেহেতু প্লেনটির অনেক ভেতরে রয়েছে, তাই জর্গানের লোকদের সেখানে পৌঁছতে কিছুটা সময় লাগবে, যার ফলে ততক্ষণে ম্যাগনাস লকারটিকে খুলতে শুরু করে। এদিকে সাইরাস এবং অ্যাবি যখন দেখতে পায় যে জর্গানের লোকেরা সেদিকেই যাচ্ছে, তখন তারা তাদেরকে থামানোর জন্য ফাইট করতে শুরু করে। এদিকে সেই লকারটি অনেক আধুনিক কিছু যন্ত্রপাতি দিয়ে লক করা আছে, তাই প্রথমে ম্যাগনাসের বেশ অসুবিধাই হচ্ছিল, কিন্তু কিছু সময়ের মধ্যেই সে বুঝে যায় যে লকারটিকে আসলে কিভাবে খোলা যাবে। তো সে প্রায় বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর লকারটিকে খুলতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে সেখানে জর্গানের একজন লোক চলে আসে আর সে বন্দুক তাক করে ম্যাগনাসকে বন্দী বানিয়ে ফেলে। এদিকে ম্যাগনাসের বাকি লোকেরা সাইরাস এবং অ্যাবিকেও বন্দী বানিয়ে ফেলেছিল। এরপর তাদের প্লেনটিকে অনেক দুর্গম একটি এয়ারপোর্টে ল্যান্ড করানো হয়, আর সেই প্লেনটির পিছু পিছু ক্যামিলাও তখন তার প্লেনটিকে এখানেই ল্যান্ড করায়। এরপর জর্গানের লোকেরা তাদের সবাইকে আটক করে ফেলে, আর তাদের মধ্যে একজন জর্গানকে ফোন করে জানায় যে তাদের সোনাগুলো চুরি করতে আসা একদল চোরকে তারা ধরে ফেলেছে, আর তাদের সবাইকে নিয়ে তারা এখন জর্গানের কাছে যাবে। জর্গান তখন তাদেরকে বলে, ও আচ্ছা, তাই তো বলি যে এয়ারপোর্টে আমাদের প্লেনের বদলে ড্রোন কেন ল্যান্ড করেছে, ওদের প্রত্যেককে আমার কাছে ধরে নিয়ে এসো, আমি ওদেরকে গুলি করে মারব। এবার জর্গানের লোকেরা তাদের সোনা এবং সাইরাসের পুরো টিমকে নিয়ে ক্যামেলার প্লেনে উঠে পড়ে, আর তারা তাদেরকে নিয়ে জর্গানের কাছে যেতে থাকে। এরপর ক্যামেলা এখানে তাদের সবাইকে বলে, তোমরা অনেক বড় ভুল করছো, আমাদের সঙ্গে কিন্তু ইন্টারপোল জড়িত আছে, এমনকি ইন্টারপোলের অনেক বড় একজন পুলিশ অফিসারও আছে, তাই আমাদেরকে ধরে নিয়ে গেলে তোমাদের অনেক বড় বিপদ হবে, কারণ ততক্ষণে তারা আমাদের জন্য অনেক বড় বড় পুলিশ ইউনিটকে পাঠিয়ে দেবে। কিন্তু জলগারের লোক এখানে বলে
এই সমস্ত ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ তোমাদের বিমানে কোনো রাডার সিস্টেমই নেই যে তারা ট্র্যাক করে তোমাদেরকে খুঁজতে আসবে। তোমরা নিজেরাই তো তোমাদের প্লেনকে সেভাবে মডিফাই করেছ, তাই আমরা তোমাদেরকে কোথায় নিয়ে যাব সেটা কেউই জানতে পারবে না, কেউ কখনো তোমাদের অস্তিত্বও জানতে পারবে না। অন্যদিকে সেই দুর্গম এয়ারপোর্টে সাইরাসদের জন্য স্যাম নামক একজন ব্যক্তি অপেক্ষা করছিল। আসলে তারই এখান থেকে চুরি করা সোনাগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যখন জানতে পারে যে সাইরাসদের পুরো টিম ধরা পড়ে গিয়েছে, তখন সে তার সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসার হ্যাসলিকে জানায়। হ্যাসলি তখন সঙ্গে সঙ্গে ইন্টারপোলের হেডকোয়ার্টারে ফোন করে, তবে সে এখানে সাইরাসদের কথা বলে না। সে বলে যে ইংল্যান্ড থেকে একটি বিমানকে হাইজ্যাক করা হয়েছে, তাই তাদেরকে এক্ষুনি সেই বিমানের সন্ধান করতে হবে। এই বলেই হ্যাসেল অনেক বড় একটি বিমান নিয়ে রওনা হয় সাইরাসদেরকে খোঁজার জন্য। কিন্তু সবচাইতে বড় সমস্যা ছিল যে হ্যাসলে অনেক চেষ্টা করেও রাডার সিস্টেমে ক্যামেলাদের প্লেনটিকে দেখতে পাচ্ছিল না। অন্যদিকে সেই প্লেনটি চালাচ্ছিল ক্যামেলা নিজেই, আর হঠাৎ করেই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তখন প্লেনটিকে উল্টোপাল্টাভাবে চালাতে শুরু করে। এর ফলে প্লেনটির বিভিন্ন অংশ বাতাসের সংস্পর্শে এসে প্লেনের উপরে দেওয়া শিলগুলো উঠে যেতে থাকে, আর এই শিলগুলোর জন্যই রাডার সিস্টেমে তাদের প্লেনটি আসছিল না। তো এইভাবে করে যখন প্লেনটির অনেকগুলো শিল্ড খুলে যায়, ঠিক তখনই তাদের প্লেনটিকে রাডার সিস্টেমে দেখা যায়। তাই ইন্টারপোল পুলিশের বেশ কয়েকটি প্লেন তাদের প্লেনের কাছে চলে আসে। কিন্তু এখানে এসে তারা জানতে পারে যে এই বিমানটি আসলে কোনো যাত্রীবাহী বিমান নয়, আর এটাকে হাইজ্যাকও করা হয়নি, অর্থাৎ হ্যাসলি তাদেরকে মিথ্যে বলেছে। তাই তারা তখন সেখান থেকে চলে যায়। এদিকে হঠাৎ করেই ক্যামেলা বুঝতে পারে যে একটি লোহার শিল্ড বাতাসের কারণে তাদের বিমানের ইঞ্জিনে হিট করেছে, যার ফলে ইঞ্জিনটি এখন আর কাজ করছে না। তাই ক্যামেলা প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরও সে কোনো মতে প্লেনটিকে সেখানেই ল্যান্ড করাতে সক্ষম হয়। কিন্তু তারা আসলে ল্যান্ড করেছিল সোজা জর্গানের ফার্ম হাউসের সামনে, আর সেখানেই দাঁড়িয়েছিল জর্গান। তো হঠাৎ করে এভাবে প্লেন ক্র্যাশ হতে দেখে জর্গান একদম অবাক হয়ে যায়। আর জর্গানের সাথে সেখানে লেবাইথনও ছিল, যার কাছে আসলে তার স্বর্ণগুলো পৌঁছানোর কথা। এরপর জর্গানের লোকেরা সাইরাসদের পুরো টিমকে আবারও বন্দী বানিয়ে ফেলে। এদিকে স্বর্ণগুলো যখন প্লেন থেকে নিচে পড়ে যায়, তখন লিভাইথন এখানে জর্গানকে বলে, আমি এখন এই স্বর্ণগুলো নিয়ে চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে আমার ডিল এখানেই শেষ। এই বলেই সে স্বর্ণ নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু জর্গানিতে প্রচন্ড রেগে যায়, আর সে সেখানে গুলি করে লিভাইথনকে মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই হ্যাসলি সেখানে অনেক বড় একটি পুলিশ ফোর্সকে নিয়ে আসে। তবে জর্গান এখানে আরেকটি নাটক সাজায়। সে পুলিশকে বলে সাইরাস এবং তার পুরো টিম লেবাইথনের সঙ্গে 10 টন স্বর্ণের ডিল করেছে, আর তাদের ডিলে ঝামেলা হওয়ার কারণে সাইরাস লেবাইথনকে গুলি করে মেরে ফেলেছে। তাই তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যান, আর তাড়াতাড়ি করে আমার জায়গাটি খালি করুন। কিন্তু ঠিক এমন সময় সাইরাস বলে, আপনার সমস্ত ভালো মানুষের মুখোশ এখনই খুলে যাবে। এরপর সাইরাস তাদের যে অত্যাধুনিক বিমানটি ছিল সেটা নিচে থাকা এলইডি স্ক্রিনে একটি ভিডিও চালু করে, আর ক্যামেরার মাধ্যমে সমস্ত ঘটনা রেকর্ড হয়ে গিয়েছিল। তাই ভিডিও ফুটেজটি দেখে পুলিশ বুঝে যায় যে জর্গানই হচ্ছে আসল দোষী। তারা তখন সঙ্গে সঙ্গে জর্গানকে অ্যারেস্ট করে, আর সেই 10 জন সোনাগুলোকেও পুলিশ নিয়ে যায়। এদিকে অ্যাবি এখানে হ্যাসলির আসল রূপ জানতে পারে। হ্যাসলি আসলে সেই ফাইটার পুলিশদেরকে বলে দিয়েছিল যে ওই বিমানটি হচ্ছে সেই হাইজ্যাকারদের বিমান, তাই তারা যেন এক্ষুনি বিমানটিকে ধ্বংস করে দেয়, কারণ সে তো জানত যে বিমানটিতে সোনা রয়েছে। তাই সেই জায়গাতে বিমানটিকে ধ্বংস করে দিলে স্বর্ণের লকারটি সোজা নিচে গিয়ে পড়ত, আর ওই সোনাগুলোই নিতে চেয়েছিল হ্যাসলি। অর্থাৎ এই সোনাগুলোর জন্য সে তাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। তাই অ্যাবি এখানে সঙ্গে সঙ্গে তার চাকরি ছেড়ে দেয়, আর সে সোজা সাইরাসের টিমে গিয়ে জয়েন করে। সাইরাস এতে অনেক খুশি হয়। এবার একদিন হঠাৎ করেই সাইরাস এবং অ্যাবি কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, আর ঠিক সেই সময় সাইরাস অ্যাবিকে একটি পেন্টিং দেখায়, যেটা দেখে অ্যাবি একদম অবাক হয়ে যায়। কারণ আসলে এই পেন্টিংটি ছিল সেই পেন্টিং যেটা তার মায়ের অনেক পছন্দের পেন্টিং ছিল। আসলে যে চোর এই পেন্টিংটিকে চুরি করেছিল সে ব্ল্যাক মার্কেটে পেন্টিংটিকে বিক্রি করে দিয়েছিল, আর সাইরাসের কানেকশন তো ব্ল্যাক মার্কেটের সঙ্গে খুব ভালোভাবেই ছিল, তাই সেই পেন্টিংটি টাকা দিয়ে কিনে নিয়েছে। তো এই পেন্টিংটি ফিরে পেয়ে অ্যাবি সাইরাসের উপর অনেক খুশি হয়ে যায়, আর তাদের ভালোবাসার সম্পর্ক আবারও জোড়া লাগতে শুরু করে। এবার সাইরাস এবং অ্যাবি একটি সমুদ্রের কিনারায় চলে যায়, যেখানে তাদের পুরো টিম রয়েছে। এমনকি এখানে লিউকও ছিল। লিউক আসলে তাদের সঙ্গে বেইমানি করেনি, বরং এই পুরোটাই ছিল সাইরাসের প্ল্যান। সাইরাস এবং তার টিম আসলে সেই 10 টন সোনা হাতিয়ে নিয়েছে, যেটা সম্পর্কে অ্যাবি একদমই জানত না। আসলে যেদিন সেই 10 টন সোনা প্লেনে ওঠানোর কথা ছিল, তার আগের দিনই ম্যাগনাস 10 টন লোহার বারকে সোনার মতো করে রং করে। এরপর সে যখন সেই প্লেনের যাত্রী সেজেছিল, তখন এই নকল সোনাগুলোকে সে তার মালামাল হিসেবে প্লেনে উঠিয়ে নেয়, আর এই সোনাগুলো রাখা ছিল আসল সোনার লকারের সাথেই। তাই ম্যাগনাস যখনই আসল সোনাগুলো লকারটিকে খুলে ফেলেছিল, তখনই সে সেই সোনার সাথে নকল সোনাগুলোকে অদল বদল করে দিয়েছিল। আর জলগারের লোকদের তার কাছে পৌঁছানোর আগেই
সে বিমানের দরজা খুলে 10 টন সোনাকে বিমান থেকে বের করে দেয়, আর সেই 10 টন সোনা তখন উদ্ধার করে নিয়ে যায় লিউক। অর্থাৎ লিউক এই কাজটি করার জন্যই তাদের সঙ্গে জয়েন করেনি। এভাবেই তারা তাদের মাস্টার প্ল্যান দিয়ে সেই 10 টন সোনাকে নিজের করে নেয়। আর আজকে তাদের এই সমুদ্রের কিনারায় আসার কারণ হচ্ছে তারা এখানে সোনাগুলোকে ভাগাভাগি করে নেবে। সাইরাস তখন অ্যাবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার হাতে একটি রিমোট দেয়, আর অ্যাবি যখন রিমোটটিকে চালাতে শুরু করে ঠিক তখনই পানির গভীর থেকে সেই 10 টন সোনা ভেসে ওঠে। এতে তারা সবাই অনেক খুশি হয়ে যায়, আর এখানে সাইরাস এবং তার পুরো টিম মিলে অনেক আনন্দ করতে থাকে। এভাবেই সাইরাস তার আরও একটি মিশনে সফল হয়।